সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। স্যার ভালো আছেন স্যার? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আমার স্ক্রিন কি শেয়ার হয়েছে? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা গত ক্লাসে মেথডস অফ পয়েন্ট এস্টিমেশন নিয়ে স্টাডি করছিলাম। সর্বশেষ আমরা বেজ এস্টিমেশনের একটা লেকচার দেখেছি। এরপরে আরো দুটো টেকনিক আছে, আমরা ওইটা নিয়ে আলোচনা করব। তবে আজকে আমরা যেটা স্টাডি করতে যাচ্ছি সেটা হল ইন্টারভাল এস্টিমেশন। এই ইন্টারভাল এস্টিমেশনের এই চ্যাপ্টারটা আমি সরাসরি ক্যাসেলার বই থেকে দেখাচ্ছি। এটি সরাসরি ক্যাসেলার বই থেকে দেখাচ্ছি, তোমরা সরাসরি বই থেকে পড়তে পারবা। আমরা স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্সের দুটো ধরন আমরা দেখেছি, একটা হলো পয়েন্ট এস্টিমেশন এস্টিমেশন আর টেস্ট অফ হাইপোথিসিস। এস্টিমেশনের দুটো পার্ট, পয়েন্ট এস্টিমেশন আর ইন্টারভাল এস্টিমেশন। আমরা পয়েন্ট এস্টিমেশন নিয়ে ইতোমধ্যে বেশ কিছুটা আলোচনা করেছি এবং আমরা জেনেছি যে পয়েন্ট এস্টিমেশন হলো কোনো মডেল প্যারামিটারের সিঙ্গেল ভ্যালুর জন্য যে এস্টিমেটর যে এস্টিমেটর ইউজ করলে আমরা স্যাম্পল থেকে ওই পপুলেশন প্যারামিটারের এস্টিমেটটা পেতে পারি। আর এই টোটাল টোটাল প্রক্রিয়াটাকে আমরা বলেছি এস্টিমেশন, পয়েন্ট এস্টিমেশন। তার মানে মডেল প্যারামিটারের একটা সিঙ্গেল ভ্যালুর জন্য এস্টিমেশন। আর আজকে যেটি আমরা শুরু করতে যাচ্ছি এটি হলো ইন্টারভাল এস্টিমেশন। এটি আর এখন পয়েন্ট এস্টিমেশন নয়, এটি হলো সেট এস্টিমেশন। আমরা আগে শিখেছিলাম পয়েন্ট এস্টিমেশন, আর আজকে যেটা ইন্টারভ্যাল এস্টিমেশন, এই ক্ষেত্রে আমরা পয়েন্ট এস্টিমেশন শিখবো না। এইটা হলো আমরা শিখবো সেট এস্টিমেশন। আসো আমরা একটু সরাসরি ডেফিনেশনে যাই, তাহলে বুঝতে পারবো ব্যাপারটা। ধরো এই থিটা হলো রিয়াল ভ্যালুড মডেল প্যারামিটার। থিটা হলো রিয়াল ভ্যালুড মডেল প্যারামিটার। দেন এনি পেয়ার অফ ফাংশন, একটা হলো এল এক্স ওয়ান আপ টু এক্স এন, আরেকটি হচ্ছে এক্স ওয়ান আপ টু এক্স এন ইউ। এল দিয়ে লোয়ার আর ইউ দিয়ে আপার, অর্থাৎ মডেল প্যারামিটার থিটার জন্য এখন আমরা পয়েন্ট এস্টিমেশন করছি না, এখন আমরা করছি কি সেট এস্টিমেশন। সেট এস্টিমেশন করলে একটা সেট এস্টিমেশন করলে সেই সেটের একটা মিনিমাম ভ্যালু থাকবে, একটা ম্যাক্সিমাম ভ্যালু থাকবে, এবং এইখানে একটা শর্ত ফলো করবে, সেটা হলো এল এক্স লেস দ্যান ইকুয়াল ইউ এক্স। তার মানে ওই সেটের মিনিমাম যেটা, সেটি অবশ্যই ম্যাক্সিমামের সমান অথবা তার থেকে ছোট হবে। এখন আমাদের মডেল প্যারামিটার থিটা যদি এই লোয়ার লিমিট আর আপার লিমিটের মধ্যে বিলংস করে, দেন আমাদের যে র্যান্ডম ইন্টারভাল এল এক্স থেকে ইউএক্স, এইটাকে আমরা বলছি ইন্টারভাল। এবং এইটা এস্টিমেশনের যে টেকনিক সেটাকে আমরা বলছি কি ইন্টারভাল এস্টিমেশন। সহজ কথায় যদি খেয়াল করো, এক্স নর্মালি ডিস্ট্রিবিউটেড উইথ মিন মিউ ভেরিয়েন্স সিগমা স্কোয়ার। মডেল প্যারামিটার নর্মাল ডিস্ট্রিবিউশন মডেল প্যারামিটার মিউ এর জন্য আমরা পয়েন্ট এস্টিমেটর পেয়েছিলাম এল এম এল করে মিন, স্যাম্পল মিন এক্স বার। এখন ইন্টারভাল এস্টিমেশনের ক্ষেত্রে আমরা আর এটি
পয়েন্ট এস্টিমেট বলছি না, আমরা বলছি কি এই মডেল প্যারামিটার মিউ এর ইন্টারভাল এস্টিমেট করতে হবে। দেন ইন্টারভাল এস্টিমেট করতে গেলে আমাদের একটা ইন্টারভাল নির্ণয় করতে হবে যেখানে ওই মডেল প্যারামিটার থিটা বিলংস করবে, এবং এইটার আমাদের একটা কনফিডেন্স থাকতে হবে। এই কনফিডেন্স কোএফিসিয়েন্টটাকে আমরা বলি 1 - আলফা। অর্থাৎ সাইজ অফ দ্য টেস্ট যদি 5% হয়, দেন আমাদের কনফিডেন্স কোএফিসিয়েন্ট হলো 1 - আলফা, অর্থাৎ 95%। আমরা যদি কোনো মডেল প্যারামিটার মিউ এর জন্য ইন্টারভাল ফিক্সড করে দেই 5% লেভেল অফ সিগনিফিকেন্সে, দেন আমরা বলতে পারি যে আমরা 95% শিওর যে আমাদের মডেল প্যারামিটার থিটা ওই ইন্টারভালের মধ্যে বিলংস করবে। এটা আমরা 95% শিওর, তার মানে প্রবাবিলিটি হলো 0.95 অর মোর। এখন এই কনফিডেন্স ইন্টারভালটা ওয়ান সাইডেড কনফিডেন্স ইন্টারভাল হইতে পারে, টু সাইডেড হইতে পারে। যদি এমন হয় যে আমাদের এই এল এক্সটা হলো -ইনফিনিটি, দেন থিটা লেস দ্যান ইকুয়াল ইউ এক্স, আপার লিমিটের সমান অথবা তার থেকে ছোট, তার মানে এইটা আমরা কি পাইলাম, ওয়ান সাইডেড ইন্টারভাল, এবং সেটি হবে -ইনফিনিটি টু ইউ এক্স। একইভাবে যদি আপার সাইডটা ওপেন হয়, অর্থাৎ থিটা গ্রেটার দ্যান ইকুয়াল এল এক্স, দেন আমাদের তখন ইন্টারভালটা হবে এল এক্স থেকে ইনফিনিটি পর্যন্ত। তার মানে কনফিডেন্স ইন্টারভাল এমন হইতে পারে যে ওয়ান সাইডেড, -ইনফিনিটি টু ইউ এক্স, আবার হইতে পারে এল এক্স টু ইনফিনিটি, অথবা র্যান্ডম, অর্থাৎ মিনিমাম এবং ম্যাক্সিমাম থাকবে, মিনিমাম আর ম্যাক্সিমামের যে ইন্টারভাল সেটা। এখন আসো আমরা একটা এক্সাম্পল দেখি। খেয়াল করো, এখানে একটা র্যান্ডম স্যাম্পলের কথা বলা হচ্ছে, x1 x2 x3 x4। এই র্যান্ডম স্যাম্পলটা ড্র করা হয়েছে কোথা থেকে, নর্মাল পপুলেশন থেকে, যার মিন হচ্ছে মিউ আর ভেরিয়েন্স 1। এই মিউ এর ইন্টারভাল এস্টিমেটর হলো x⁻−1, x⁻+1। এটা কিভাবে হলো আমরা একটু পরে দেখবো। এটা নির্ণয় করা যায়, এটা আমরা পরে শিখবো। বাট এখন এইটা ধরে আমরা জাস্ট একটু জাস্টিফিকেশনের জন্য ধরে এটা ইন্টারভালটা এখানে সরাসরি লিখছি। তাহলে ইন্টারভাল এস্টিমেটর অফ মিউ ইজ এইটা, x⁻−1 থেকে x⁻+1। খেয়াল করো, আমরা যখন নর্মাল ডিস্ট্রিবিউশনের যে মডেল প্যারামিটার মিউ, এটার পয়েন্ট এস্টিমেটরের কথা বলছিলাম, তখন ছিল স্যাম্পল মিন। এখন এইটার ইন্টারভাল এস্টিমেটর যখন ভেরিয়েন্স 1, তখন ইন্টারভাল এস্টিমেটরটা কথা বলছে x⁻−1 থেকে x⁻+1। তাহলে আগে ছিল x⁻, এখন x⁻ থেকে 1 কম এবং x⁻ থেকে 1 বেশি, এই ইন্টারভালের কথা বলা হচ্ছে। তার মানে আগেই তো বেশি অ্যাকুরেট ছিল, আগের অ্যাপ্রক্সিমেশনটা তো এখনকার থেকে ভালো ছিল। এখন একটা ইন্টারভালে বলা হচ্ছে, আগেরটা একটা পয়েন্টে বলা হচ্ছিল, তাহলে আগেরটাই বেশি প্রিসাইজ ছিল। বাট এখন ইন্টারভাল হলো, তো আমাদের গেইন ইন ইনফরমেশন কি? আমার এখান থেকে গেইন ইন ইনফরমেশন যদি না থাকে, আমার যদি লাভ না থাকে, তাহলে ইন্টারভাল এস্টিমেট কেন করব? খেয়াল করো যে মনে করো নর্মাল ডিস্ট্রিবিউশনের মিন হচ্ছে পপুলেশন মিন 10 আর পপুলেশন ভেরিয়েন্স 5। এখন এইখান থেকে যদি তুমি একটা স্যাম্পল ড্র করো যার সাইজ 50, তুমি ড্র করলা যে এই স্যাম্পলটা ড্র করা হয়েছে নর্মাল পপুলেশন থেকে, যার মিন ছিল 10, ভেরিয়েন্স 5। তুমি যে স্যাম্পলটা পাইলা, এই স্যাম্পল মিন যদি নির্ণয় করো, এক্স্যাক্টলি 10 কি হবে নাকি একটু কম বেশি হবে, 19-20 হবে? স্যার 19-20 হবে। স্যাম্পল আমি যতবার ড্র করব, আমার স্যাম্পলের যে এস্টিমেট সেটা আমি যতবার ড্র করব ততবারই কম বেশি হবে। একেবারে এইটা বলা খুব মুশকিল যে এক্সাক্ট ভ্যালু হবে। তার মানে আমার যে স্যাম্পল মিন x⁻, সেটা পপুলেশন মিন মিউ এটা সমান হবে, অর্থাৎ প্রবাবিলিটি অফ
এক্স বার ইজ ইকাল টু মিউ, এইটা এই যে এই কথাটা যে প্রবাবিলিটি অফ এক্স বার ইজ ইকাল টু মিউ, এটা কত হবে? 0। এক্স্যাক্টলি ইকুয়াল হবে, তার সম্ভাবনা একেবারে শূন্যের কাছাকাছি, ভেরি ক্লোজ টু 0। আমি যতবার স্যাম্পল ড্র করব আমার মিন পপুলেশন মিন থেকে ততবার কিছুটা হইলেও ভ্যারি করবে, একেবারে এক্স্যাক্টলি 100% সেম কখনোই পাওয়া যাবে না। আমরা যদি আর এক ক্যালকুলেশনটা করে দেখতে পাবো, এক্সেলে করলেও দেখতে পাবো। আমি আমি কি দেখাবো? জি স্যার, দেখাইলে ভালো হয়। আচ্ছা, আমি একটু চট করে এক্সেলে একটা দেখাই দিচ্ছি তোমাদের। আচ্ছা, আমি এই একটু ডেটা নিয়ে নিচ্ছি। এই কাজগুলো তোমরা নিশ্চয়ই জানো। এই র্যান্ডম নাম্বার জেনারেশন গেলাম, র্যান্ডম নাম্বার জেনারেট করছি আমরা। নাম্বার অফ ভেরিয়েবলস নিচ্ছি 5টা, র্যান্ডম নাম্বার নিচ্ছি 10টা, আর ডিস্ট্রিবিউশন নিচ্ছি নরমাল। আমরা যেমনটি বলছিলাম মিন নেব হচ্ছে 10, আর ভেরিয়েন্স নেব হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 5 ধরে দিলাম, 5 নিয়ে নিলাম। র্যান্ডম সিট আমরা দিচ্ছি না, আউটপুট যে রেঞ্জ এইখান থেকে শুরু করছি, তাহলে আমাদের এখন 5টা ভেরিয়েবল এইখান থেকে দিয়ে দেবে। এই যে আমরা পেয়ে গেলাম 1 2 3 4 5, 5টা ভেরিয়েবল আমরা পাইলাম। আমরা কিন্তু যখন ডেটাটা ড্র করেছি মিন কত ধরেছিলাম? মিন ইজ ইকুয়াল টু ধরেছিলাম 10, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত ধরেছিলাম? স্ট্যান্ডার্ড, 5। হ্যাঁ, ডেভিয়েশন ধরেছিলাম 5। এখন আমরা এই যে এই ডেটা সেটের ক্ষেত্রে প্রথমে মিনটা নির্ণয় করি, দেখি কি হয়। এভারেজ, এই যে এই ডেটা সেটের আমরা এভারেজ নির্ণয় করতে যাচ্ছি। নির্ণয় করলাম, কত হয়েছে দেখো 9.93, দেখতে পাচ্ছ? আমি একটু বড় করে দিই, দেখো প্রথমটার এভারেজ কিন্তু 9.93 হয়েছে, 10 হয়নি। এই যে একটাও কি 10 হয়েছে দেখো তো? একটাও 10 হয়নি কিন্তু, অথচ আমরা স্যাম্পল ড্র করেছি যেখানে পপুলেশন প্যারামিটার 10 ধরেছিলাম মিন, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ধরেছিলাম 5, তাকে একটাও 10 হয়নি। আর এখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা দেখি। দেখো এটা হচ্ছে 4.1। তাহলে নিচে পাইলাম স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর উপরে পাইলাম মিন। দেখো একটা এই এখানে খেয়াল করো, একটা মিনও 10 হয়নি, আবার একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও পাস হয়নি এক্স্যাক্টলি। দেখছো, পপুলেশন প্যারামিটারের সমান একটাও হয়নি। তাহলে এই স্যাম্পল মিনটা পপুলেশন মিনের সমান হবে, তার প্রবাবিলিটি কত? অলমোস্ট 0। এখন বোঝা যায়? জি স্যার, বুঝেছি। তো সেটাই বলছে যে আমরা যখন এই যে মিউ এর এস্টিমেট করেছিলাম এক্স বার দিয়ে। কেউ কিছু বলছো? আমরা যখন মিউ এর এস্টিমেট করছি এক্স বার দিয়ে, এই এক্স বারটা এক্স্যাক্টলি মিউ এর সমান হবে, তার প্রবাবিলিটি 0। এখন যে ইন্টারভাল এস্টিমেটর করলাম, দেখো এখানে ভালো করে এক্সেলে খেয়াল করো যে এই মিনটা 10-এর খুব কাছাকাছি, এই মিনটা 10-এর খুব কাছাকাছি। আমরা যদি একটা ইন্টারভাল ফিট করতাম যে এই ভ্যালুটা 8 থেকে 12-এর মধ্যে হবে, এই 10 না বলে যদি বলতাম 8 থেকে 12-এর মধ্যে হবে, দেখো এখানে সবগুলো ভ্যালু এই 8 থেকে 12-এর মধ্যে বিলংস করছে। তার মানে 100% এখানে কিন্তু ইন্টারভালের মধ্যে বিলং করতো। তার মানে যখন আমি সমান বলছি যে এই স্যাম্পল মিনটা পপুলেশন মিনের সমান হবে, তার প্রবাবিলিটি কিন্তু 0। বাট আমি যখন একটা ইন্টারভাল বলছি যে 10-এর জায়গায় আমার যদি ইন্টারভালটা এরকম হইতো যে 8 থেকে
12, 8 থেকে 12। দেখো এখন এরকম একটা ইন্টারভাল যদি আমরা ফিট করতে পারতাম, এরকম একটা ইন্টারভাল ফিট করলে আমরা কিন্তু এক্স্যাক্টলি সবগুলো মিন কিন্তু এই ইন্টারভালের ভিতরে থাকতো। তাহলে এখন কিন্তু আমরা একটা গ্যারান্টি দিতে পারি। বাট আমি যখন পয়েন্ট এস্টিমেশনের কথা বলছি, এই পয়েন্ট এস্টিমেশনের কোনো গ্যারান্টি নাই যে এই স্যাম্পল মিনগুলো পপুলেশন মিনের সমান হবে, এর প্রবাবিলিটি 0। সুতরাং এক্স্যাক্টলি সেম হবে, তার প্রবাবিলিটি 0, কোনো গ্যারান্টি নাই, নো গ্যারান্টি। বাট আমি যখন একটা ইন্টারভাল ফিক্স করছি, ইন্টারভাল এস্টিমেশনটা পয়েন্ট এস্টিমেশনের থেকে কি লেস রিপ্রেজেন্টেটিভ, বাট আমরা একটা গ্যারান্টি দিতে পারছি, হ্যাঁ, যে আমরা 95% শিওর, 98% শিওর, কি 99% শিওর, কত পার্সেন্ট শিওর সেটা সাইজ অফ দ্য টেস্টের উপর ডিপেন্ড করবে, বাট আমরা একটা গ্যারান্টি দিতে পারছি। তাহলে এখানে গেইন ইন ইনফরমেশন কি হলো? গেইন ইন ইনফরমেশন হলো যে আমরা ইন্টারভাল এস্টিমেট করলে আমার যে এস্টিমেটরটা ইন্টারভাল এস্টিমেট যেটা আমি পাচ্ছি, এটা লেস প্রিসাইজ, বাট আমরা একটা গ্যারান্টি দিতে পারছি যে স্যাম্পল মিন গুলো ওই ইন্টারভালের মধ্যেই থাকবে। এখন এই যে এক্সাম্পলটা দেখো, আমরা কন্টিনিউ করছি। এই যে এক্সাম্পলটা আমরা কন্টিনিউ করছি, এইটা এইখানে সিগমা স্কয়ার হচ্ছে 1, আর এন কত? আমাদের এন হচ্ছে 4, x1 x2 আপ টু x3 x4, সুতরাং এন হচ্ছে 4। আমরা পয়েন্ট এস্টিমেটের ক্ষেত্রে দেখলাম যে পয়েন্ট এস্টিমেটরটা পপুলেশন প্যারামিটারের সমান হবে, তার প্রবাবিলিটি 0। বাট একটা ইন্টারভাল যখন আমরা ফিট করছি, আমরা সামহাউ কিছু গ্যারান্টি দিতে পারছি যে আমাদের স্যাম্পল ড্র করলে আমরা যে এস্টিমেটটা পাবো সেটা এই ইন্টারভালের মধ্যে বিলংস করবে। আমরা একটা সার্টেন পার্সেন্ট শিওর যে এটা এর মধ্যে বিলংস করবে। এখন দেখো, প্রবাবিলিটি অফ মিউ বিলংস টু এক্স বার মাইনাস মিউ, কমা এক্স বার প্লাস 1, এক্স বার মাইনাস 1 প্লাস মানে কমা এক্স বার প্লাস 1, এই ইন্টারভালের মধ্যে মিউ বিলংস করবে, তার প্রবাবিলিটি কত সেটা দেখো আমরা কিভাবে বের করি। এক্স বার মাইনাস 1 লেস দ্যান ইকুয়াল মিউ লেস দ্যান ইকুয়াল এক্স বার প্লাস 1, যেহেতু এই মিউটা এটার মধ্যে বিলংস করবে, সুতরাং আমরা এইটাকে এইভাবে লিখতে পারি। এই মিউটা বিলংস করবে কোথায়? এক্স বার মাইনাস 1 থেকে এক্স বার প্লাস 1 এর মধ্যে, সুতরাং মিউটা এই ইন্টারভালের মধ্যে থাকবে। তার মানে মিউটা এটার থেকে বড় হবে অথবা সমান, আর এটার থেকে ছোট অথবা সমান হবে। এইটাকে যদি আমরা রিঅ্যারেঞ্জ করে লিখি, প্রথম দুটো হিসাব করো, যে এক্স বার মাইনাস 1 লেস দ্যান ইকুয়াল মিউ, এখান থেকে আমরা লিখতে পারি এক্স বার মাইনাস মিউ লেস দ্যান ইকুয়াল 1। আবার এ দুটো যদি হিসাব করো, এক্স বার মাইনাস মিউ গ্রেটার দ্যান ইকুয়াল মাইনাস 1, সুতরাং এইটাকে আমরা রিঅ্যারেঞ্জ করে এই ফর্মে লিখতে পারি। এখানে কত আছে? এক্স বার মাইনাস মিউ। আমাদের এখানে এক্স বারের যে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন, এটা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে এক্স বার, যার মিন হচ্ছে মিউ আর ভেরিয়েন্স সিগমা স্কয়ার বাই এন। খেয়াল আছে, মিনের ডিস্ট্রিবিউশন হচ্ছে নর্মাল, মিন হচ্ছে মিউ আর ভেরিয়েন্স সিগমা স্কয়ার বাই এন।
আরে চলে গেছে। স্যার ফোন দিয়েছিল। আহ, স্যারের বাসায় এখানে নেট চলে গিয়েছে, মানে ইলেকট্রিসিটি চলে গেছে আর কি। স্যার বলেছে যে 7 মিনিটের মধ্যে যদি ইলেকট্রিসিটি ব্যাক আসে তাহলে স্যার ক্লাসে ব্যাক করবে, আর না হলে বৃহস্পতিবার আবার নেক্সট ক্লাস হবে আর কি। তো আমাদেরকে শাফিন 5 মিনিট ক্লাসটা অপেক্ষা করতে বলছে। বল বল। ইয়েস ইয়েস। তাহলে এতক্ষণ থাকবো ক্লাসরুমে? হ্যাঁ, স্যার 7 মিনিট অপেক্ষা করতে বলছে, 7-10 মিনিট অপেক্ষা করতে বলছে। ভাই বাংলাদেশে যে কারণ আধা ঘন্টার নিচে আইতো না। চলে শাফিন গেছে। স্যারকে কোনোভাবে ম্যানেজ কর, বৃহস্পতিবারে ক্লাস হবে। তো দোয়া কবুল হোক, আমিন। যা দোয়া করে দিছি, ঠিক আছে। আগামীকাল কি কোনো অফলাইন ক্লাস আছে শাফিন? স্যারকে তো মেসেজ দিছি, স্যার তো কিছু বললো না। শাফিন এই সপ্তাহে আর কোনো ক্লাস নিস না, আমি আসার পরে ক্লাস নিস। বাবা মামার বাড়ি আবদা, বাসায় এগুলো আয়, গ্রুপে তারপর বল খেলায়। হুমায়ুন। শাফিন ভাই, ভাই আছেন? হ্যাঁ বল হ্যাঁ 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 আছি। ভাই ওই স্যার আমাদের আপনার অ্যাসাইনমেন্টের কথা বলছিল। যদি ভাই একটু স্যারের সাথে এই বিষয় নিয়ে কথা বলতেন, তো আমাদের এক্সামের যত আগে আমরা অ্যাসাইনমেন্টটা স্যারকে কমপ্লিট করে দিতে পারতাম, আমাদের জন্য মনে হয় ভালো হতো এটা। বাট স্যার তো হ্যাঁ কোর্স স্যার কমপ্লিট বলছিল, করে নাই, কোর্স অ্যাটেন্ডেন্স স্ক্যান কমপ্লিট করে করার আগে বলছিল। কি দিবে? স্যার তো কোর্সই কমপ্লিট করে নাই, কোর্স কমপ্লিটের আগে অ্যাসাইনমেন্ট দিবে? সেটাই না ভাই, বলতেছি, স্যার হয়তো আগে কোর্স কমপ্লিট করবে কথা এরপর বলছি, আর কি। কিভাবে কি দিবে। যদি আমরা আগে নিতে পারতাম তাহলে আমাদের পরীক্ষার আগে প্রেশারটা কমে যেত। বাট কথা হচ্ছে এখন যদি নেই তাহলে ধরো নতুন যে টপিক গুলো পড়াবে ওইগুলো তো স্যার দেখা গেল ইনক্লুড করলো না কোশ্চেনের ভিতরে, তো ওইখান থেকে কোশ্চেন মিস হওয়ার পসিবিলিটি আছে না? এই জন্য যদি কোর্স কমপ্লিট করে তারপরে যদি নেই তাহলে মনে হয় বেটার হয়। আর স্যারের কোর্স কমপ্লিট করতে বেশি একটা নাই, স্যার সেদিন সিলেবাস দেখাইছিল, সিলেবাসের জাস্ট একটা পোর্শন বাকি আছে, তো ওইটা মনে হয় স্যার বলছিল যে পূজার বন্ধের আগেই স্যারের উনি কমপ্লিট করে ফেলবে আর কি। পূজার বন্ধের পর্যন্ত যাওয়া লাগবে না, এর আগেই হয়ে যাবে। তো বন্ধের মধ্যে মনে হয় অ্যাসাইনমেন্ট দিয়ে দিবে, এরকম পসিবিলিটি আছে। তোমাদের পরীক্ষা, ফাইনাল পরীক্ষার কোনো কথা বলছে, মানে ডেট টেট কি কবে কি ফালাবে এরকম কিছু বলছে? না, এরকম কিছু আপু বলেনি, আর আমরা এরকম জানি না এই বিষয়ে যে কখন হতে পারে। বলেন নাই। পরীক্ষা অক্টোবরের হয়তো মাঝামাঝি অথবা লাস্টের দিকে শুরু হতে পারে সম্ভবত, মানে পূজার বন্ধের পরে, এর আগে কোনো পরীক্ষা হবে না। আর হয়তো তোমাদের পরীক্ষা হয়তো আমাদের 1-2 দিন আগে বা পরে এরকম টাইমে শুরু হবে আর কি, আমাদের সাথেই শুরু হওয়ার পসিবিলিটি আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আমার এখানে কারেন্ট চলে গেছিল, আজকে শহরে বারবার কারেন্ট যাচ্ছে আসছে। আর আমার পার্সোনাল নেট যেটি এটিতেও প্রবলেম দেখা দিয়েছে, যার কারণে আজকে ডিসকানেক্ট হয়েছে আর কি তোমাদের সাথে। যাই হোক, আমরা আবার শুরু করি। তাহলে আমরা অলরেডি জানি যে এক্স বারের ডিস্ট্রিবিউশনটা হলো নরমাল, যার মিন হচ্ছে মিউ আর ভেরিয়েন্স সিগমা স্কোয়ার বাই এন। তা স্যার আমাদের স্ক্রিন প্রবলেম। মনে হয় শেয়ার স্যার হয়নি। স্ক্রিন শেয়ার হয় না। ও, স্ক্রিন শেয়ার হয়নি না?
দেখতে পাচ্ছ ঠিকঠাক মতো? জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের এক্স বারের ডিস্ট্রিবিউশনটা হচ্ছে নরমাল মিন মিউ ভেরিয়েন্স সিগমা স্কয়ার বাই ও এন। আমাদের এখানে খেয়াল করো, আমাদের যে প্রবলেম, সেই প্রবলেম অনুযায়ী আমাদের স্যাম্পল সাইজ হচ্ছে 4, এন এর মান হচ্ছে 4, আর ভেরিয়েন্স হলো 1। সুতরাং সিগমা স্কয়ারের মান 1 আর এন হচ্ছে 4। তার মানে সিগমা স্কয়ার বাই এন, এটা যদি ভেরিয়েন্স হয়, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলো সিগমা স্কয়ার বাই 4 রুট। তার মানে সিগমা স্কয়ারের সাথে যদি হয়, সেক্ষেত্রে কি হবে দেখো, যে আমাদের এন কত, 4, স্কয়ার রুট অফ সিগমা স্কয়ার বাই এন। সিগমা স্কয়ার হচ্ছে 1 আর ডিভাইডেড বাই 4, 4 হচ্ছে আমাদের এন। তার মানে এই যে স্ট্যাটিস্টিক, এটা কোন ডিস্ট্রিবিউশন ফলো করে? জেড। ঠিক আছে, এটা সমান জেড। জি স্যার। আচ্ছা, এখন এইটা সমান জেড। দেখো এখানে ছিল এক্স বার মাইনাস মিউ, তাহলে এইখানে এক্স বার মাইনাস মিউ, নিচে আমরা কি করলাম, নিচে রুট ওভার 1/4 দিয়ে ভাগ দিলাম। তাহলে রুট ওভার 1/4 এটা সমান কত, হাফ। তবে এখানে হাফ দিয়ে ভাগ করা যে কথা, এটার সাথে 2 গুণ করা একই কথা। সুতরাং এটাকে যেমন 2 দিয়ে গুণ করেছি, আমরা এটাকেও 2 দিয়ে গুণ করেছি, এটাকেও 2 দিয়ে গুণ করেছি। দিলে আমরা এইখান থেকে এই লাইনটা লিখতে পারি। লাইনটা বুঝেছো কিনা? এই লাইন থেকে এই লাইন বুঝেছো কিনা? জি স্যার। হ্যাঁ, তাহলে এইটা হলো আমাদের জেড স্ট্যাটিস্টিক। কারণ এই জেড স্ট্যাটিস্টিকের মানটা তাহলে কত হলো, -2 থেকে +2 এর মধ্যে। আমরা 5% লেভেল অফ সিগনিফিকেন্সে জেড এর যে ভ্যালু আমরা জানি, লেফটে হচ্ছে -1.96 আর রাইটে +1.96। তার মানে -1.96 থেকে +1.96 পর্যন্ত। বাট এখানে আমরা পাচ্ছি কত, -2 থেকে +2 পর্যন্ত। এই ভ্যালুটা আমরা টেবিল থেকে নির্ণয় করতে পারি, এক্সেল থেকেও নির্ণয় করতে পারি। আমরা এক্সেল থেকে নির্ণয় করলে কি করব, নর্মস এই 2 পর্যন্ত, তারপরে -2 বাদ দিয়ে দেবো, তাহলে আমাদের এই যে ভ্যালু 0.9544 সেটা আমরা পেয়ে যাব। তোমরা এক্সেলে গেলে খুব সহজেই এটা অ্যাপ্লাই করতে পারবা। এই যে নর্মস ডিস্ট আমরা কত পর্যন্ত নিচ্ছি, 2 পর্যন্ত। দেখতে পাচ্ছ, এই যে নর্মস ডিস্ট 2 পর্যন্ত নিলাম, আর মাইনাস করব -2 পর্যন্ত। এই হলো আমার এক্সেল থেকে নির্ণয় করার যে ফর্মুলা। এখন ক্লিক করলে এই যে 0.9544 এই যে ভ্যালুটা আসলো, দেখতে পাচ্ছ তো? জি স্যার। 0.9544 আমরা চাইলে এক্সেলে চট করে ভ্যালুটা নির্ণয় করে নিতে পারি। অর্থাৎ আমাদের -ইনফিনিটি থেকে 2 এই পর্যন্ত সিডিএফ এর ভ্যালু, কিউমুলেটিভ প্রবাবিলিটি, -ইনফিনিটি থেকে -2 এই পর্যন্ত কিউমুলেটিভ যে ভ্যালু সিডিএফ এর, সেটা বাদ দিলেই আমরা -2 থেকে +2 পর্যন্ত এই ভ্যালুটা পেয়ে যাব। এখন খেয়াল করো যে আমাদের মডেল প্যারামিটার মিউ এই ইন্টারভালের মধ্যে বিলংস করবে, তার যে প্রবাবিলিটি সেটা কত হলো, 0.9544। তার মানে কি মোর দ্যান 95%। আমাদের এইখানে আমরা এক্স বারের জন্য যদি ইন্টারভালটা ফিট করি, এই ইন্টারভালটা, তাহলে আমরা একটা গ্যারান্টি দিতে পারি, 95% আর মোর গ্যারান্টি দিতে পারি যে আমাদের আননোন যে প্যারামিটার, সেই আননোন প্যারামিটারটা এই ইন্টারভালের মধ্যে থাকবে। আমরা 95% এর বেশি শিওর, আমরা গ্যারান্টি দিচ্ছি যে এই ইন্টারভালের মধ্যে থাকবে। বাট পয়েন্ট এস্টিমেশনের ক্ষেত্রে কি হচ্ছিল,
যে পয়েন্ট এস্টিমেশন করলে স্যাম্পল মিনটা পপুলেশন মিনের সমান হবে, তার প্রবাবিলিটি 0। আমরা কোনো গ্যারান্টি দিতে পারবো না পয়েন্ট এস্টিমেটের যে এক্স্যাক্টলি সেম হবে। বাট ইন্টারভাল এস্টিমেট করলে আমরা কিছু ওই ওই আমরা কি করতে পারি, আমরা কিছু গ্যারান্টি দিতে পারি। সেই গ্যারান্টির পরিমাণটা কত হবে, সেটা হচ্ছে আমরা বলছি কনফিডেন্স কোএফিসিয়েন্ট 1 মাইনাস আলফা। আলফা যদি 5% হয়, এটি হবে 95%। তার মানে আমরা 95% শিওর যে আমাদের আননোন প্যারামিটার ভ্যালুটা এই ইন্টারভালের মধ্যে বিলংস করবে। আমাদের বিলিভ, সেই বিলিভটা হলো 95% এর বেশি যে আমাদের যে আননোন মডেল প্যারামিটার সেটা এই ইন্টারভালের মধ্যে বিলংস করবে। তাহলে মোটা দাগে আজকে যে কনসেপ্টটি আমরা শুরু করেছি ইন্টারভাল এস্টিমেশনের, সেটি হলো এই যে আগে যে পয়েন্ট এস্টিমেশনের কথা আমরা অলরেডি ডিসকাস করেছি পয়েন্ট এস্টিমেশন নিয়ে, সেটি হলো যে মডেল প্যারামিটার, সেই মডেল প্যারামিটারের এগেনস্টে আমাদের একটা এস্টিমেটর ফিট করা, যে এস্টিমেটরটা পয়েন্ট ওই মডেল প্যারামিটারের পয়েন্ট এস্টিমেট রিটার্ন করবে। বাট ইন্টারভাল এস্টিমেশনের ক্ষেত্রে এখন আমাদের যে মডেল প্যারামিটার থিটা, সেটির সিঙ্গেল ভ্যালু এস্টিমেট না করে আমরা একটা সেট এস্টিমেট করছি। আমরা বলছি কি যে ওই সেটের একটা মিনিমাম থাকবে, একটা ম্যাক্সিমাম থাকবে, আর আমাদের আননোন মডেল প্যারামিটার যেটি, সেটি ওই সেটের মধ্যে অর্থাৎ মিনিমাম টু ম্যাক্সিমাম নিয়ে যে ইন্টারভাল, সেই ইন্টারভালের মধ্যে বিলংস করবে, তার আমরা একটা গ্যারান্টি দিতে পারি। সেই গ্যারান্টিটা কি, probability of model parameter belongs to this interval greater than equal 0.95। তার মানে 95% এর সমান অথবা তার থেকে বেশি শিওর যে আমাদের আননোন মডেল প্যারামিটারটি এই ইন্টারভালের মধ্যে বিলংস করবে। বাট স্যাম্পল থেকে আমরা যে পয়েন্ট এস্টিমেট নির্ণয় করছি, এই পয়েন্ট এস্টিমেটটা মডেল প্যারামিটারের সমান হবে, তার প্রবাবিলিটি 0। আমরা এক্সেল থেকে করে দেখেছি। তাহলে এই এক্সাম্পলটি আমরা দেখলাম। আচ্ছা, তাহলে আমরা এখন একটু প্রবলেম দেখি, দুই একটা প্রবলেম দেখলে আমরা বুঝতে পারবো। এখানে একটা প্রবলেম দেখো, একটা র্যান্ডম স্যাম্পল, এই স্যাম্পলটির সাইজ হচ্ছে n, এটা আমরা নর্মাল পপুলেশন থেকে ড্র করেছি, যে নর্মাল পপুলেশনের মিন হচ্ছে মিউ, ভেরিয়েন্স সিগমা স্কয়ার, এবং এখানে ইনফরমেশন হলো সিগমা স্কয়ার নোন। এইখানে আমাদের কি করতে হবে, 100 ইন্টু 1 মাইনাস আলফা % কনফিডেন্স ইন্টারভাল নির্ণয় করতে হবে। কার জন্য, মিউ এর জন্য। অর্থাৎ মিনের জন্য আমাদের একটা কনফিডেন্স ইন্টারভাল নির্ণয় করতে হবে, সেটা হলো 100 ইন্টু 1 মাইনাস আলফা %। তা আসুক এই প্রক্রিয়াটা আমরা একটু দেখি। আমরা এইখানে আমাদের যে ইনফরমেশন আছে, এইখান থেকে আমরা কি লিখতে পারি, যে আমাদের যেহেতু কনফিডেন্স ইন্টারভালটা নির্ণয় করতে হবে কার জন্য, মিউ এর জন্য। মিউ এর পয়েন্ট এস্টিমেটর আমরা জানি এক্স বার, মিউ এর পয়েন্ট এস্টিমেটর এক্স বার। এখন যদি ইন্টারভাল এস্টিমেটর আমরা নির্ণয় করি, তাহলে আমাদের এখানে যে দুটো লিমিট পাবো ওই ইন্টারভালের লোয়ার লিমিটটা অবশ্যই এক্স বারের থেকে ছোট হবে, আর আপার লিমিটটা এক্স বারের থেকে বড় হবে। এখন লোয়ার লিমিট আর আপার লিমিট এক্স বারের থেকে কত ছোট আর কত বড় হবে, এটা টোটালি ডিপেন্ড করবে মার্জিন অফ ইররের উপরে। মার্জিন অফ ইরর কি, স্ট্যান্ডার্ড ইরর যেটা আমরা বলছি, সেই স্ট্যান্ডার্ড ইররের উপরে ডিপেন্ড করবে। আর ওই স্ট্যান্ডার্ড ইররটা গুণ হবে স্ট্যান্ডার্ডাইজ ভ্যালুর সাথে। জেড টেবল থেকে আমরা এই টেস্টটা যদি, এটা বলছি কিন্তু 1 মাইনাস আলফা %, তার মানে আলফা হচ্ছে লেভেল অফ সিগনিফিকেন্স, আলফা লেভেল অফ সিগনিফিকেন্সের জন্য। তাহলে আমাদের এই আলফা লেভেল অফ সিগনিফিকেন্স, এটা যদি 2 সাইডেড হয়, দেন আলফাকে আমরা দুটো পার্টে ভাগ করবো, একটা আলফা বাই 2 লেফট সাইডে, আর একটা আলফা বাই 2 হচ্ছে রাইট সাইডে। তো জেড আলফা বাই 2, এই মাইনাস জেড আলফা বাই 2 এর একটা মান আছে, প্লাস জেড আলফা বাই 2 তার একটা মান আছে। এই দুটো, একটা হলো লোয়ার লিমিট আর একটা আপার লিমিট পাবো যদি এই জেড এর যে মাইনাস জেড আলফা বাই 2 এইটাকে যদি
আমরা স্ট্যান্ডার্ড ইরর দিয়ে গুণ করি, তাহলে আমরা মার্জিন অফ ইরর পাবো। সেই মার্জিন অফ ইরর যখন আমরা পেয়ে যাব, মার্জিন অফ ইররকে এই মিন থেকে একবার বাদ দেবো আর একবার যোগ করবো, তাহলে আমাদের কনফিডেন্স ইন্টারভাল নির্ণীত হয়ে যাবে। তাহলে আমাদের যেহেতু ইনফরমেশন এখানে আছে, সেই ইনফরমেশন থেকে আমরা এটা বলতে পারি যে এক্স বার মাইনাস মিউ সিগমা বাই রুট এন, এটার ডিস্ট্রিবিউশন হলো স্ট্যান্ডার্ড নরমাল। কেন স্ট্যান্ডার্ড নরমাল? কারণ এই এক্স বার থেকে এক্স বারের যে মিন সেটা বাদ দিয়ে যদি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দিয়ে ভাগ দেয়, আমরা একটা স্ট্যান্ডার্ডাইজ র্যান্ডম ভেরিয়েবল পাই, এবং এইটাকে আমরা বলি স্ট্যান্ডার্ড নরমাল ভেরিয়েবল। এইটা হলো নরমাল ডিস্ট্রিবিউশন ফলো করে উইথ মিন 0, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন 1। এটা তোমরা প্রমাণ করেছো, দেখেছো। তাহলে আমাদের ইন্টারভাল এস্টিমেশনের যে ফর্মুলা, সেই ইন্টারভাল এস্টিমেশনের ফর্মুলা অনুযায়ী আমাদের দুটো লিমিট থাকবে, একটাকে আমরা বলছি K1 আর একটা হলো K2। তাহলে জেডটা এই K1 আর K2 এর মধ্যে বিলংস করবে, তার যে প্রবাবিলিটি আমরা বলছি সেটা কি 1 মাইনাস আলফা। যেহেতু এখানে আলফা লেভেল অফ সিগনিফিকেন্স, অর্থাৎ আমাদের কনফিডেন্স কোএফিসিয়েন্ট হচ্ছে 1 মাইনাস আলফা। এই 1 মাইনাস আলফা কনফিডেন্স কোএফিসিয়েন্টের জন্য আমরা এখানে লিখে দিলাম যে আমাদের জেডটি এই ইন্টারভালের মধ্যে বিলংস করবে, সেই বিশ্বাসটা হলো এই যে এটা 1 মাইনাস আলফা আমরা লিখে দিলাম। এখন আলফা যদি 0.05 মানে 5% লেভেল অফ সিগনিফিকেন্সের জন্য হয়, তাহলে এই K1 এর ভ্যালুটা হয় মাইনাস 1.96। 5% লেভেল অফ সিগনিফিকেন্সে জেড টেবিল থেকে এই ভ্যালুটা আমরা খুব সহজেই নির্ণয় করতে পারি। এই ভ্যালুটা আমি একটু দেখাই দিই। এই যে দেখো, এই জেড আলফার ভ্যালু আমরা ধরে কি 5% লেভেল অফ সিগনিফিকেন্সে, 5% লেভেল অফ সিগনিফিকেন্সে যদি টু টেল টেস্ট হয়, 5% লেভেল অফ সিগনিফিকেন্সে জেড আলফার মডুলাস ভ্যালুটা 1.96, মানে যদি মাইনাস জেড আলফা বাই 2 হয় এটা হবে 1.96, আর প্লাস জেড আলফা বাই 2 হলে কি হবে 1.96। যদি মাইনাসের সাইডে হয় এটা হবে মাইনাস 1.96, আর পজিটিভ দিকে হলে প্লাস 1.96। টু টেল টেস্টের 5% লেভেল অফ সিগনিফিকেন্সের ক্ষেত্রে। তাহলে আমাদের যে প্রবলেম, আমাদের প্রবলেমের ক্ষেত্রে যেহেতু এটা 5% লেভেল অফ সিগনিফিকেন্স বলছি, সুতরাং আমাদের লোয়ার লিমিটটা কত হবে মাইনাস 1.96, আর আপার লিমিট হবে প্লাস 1.96। আর আলফা বলছি 5%, সুতরাং এটা 1 মাইনাস 0.05 বাদ গেলে 0.95। এখন এটাকে আমরা একটু রিঅ্যারেঞ্জ করে লিখি যে পি আর এখানে জেড এর যে ভ্যালু, সেই জেড এর ভ্যালুটা আমরা এখানে দিয়ে দিলাম। জেড এর ভ্যালুটা দিয়ে এটাকে যদি রিঅ্যারেঞ্জ করে লিখি, এটা এটার সাথেও গুণ হয়ে যাবে, নিচের টার্মটা এটার সাথেও গুণ হয়ে যাবে। এক্স বার মাইনাস মিউ হচ্ছে এই যে দুটো টার্মের সাথে গুণ হয়ে গেলে এই ইন্টারভালটা আমরা তখন পাচ্ছি, জাস্ট রিঅ্যারেঞ্জ করে লিখেছি। এইখান থেকে আমরা যদি শুধু মিউটাকে রাখি, তাহলে আমাদের অ্যারেঞ্জমেন্ট এক্স বার মাইনাস দিস, আর রাইট সাইড হলো এক্স বার প্লাস দিস। অর্থাৎ আমরা যদি প্রথম দুটো কনসিডার করি, তাহলে এক্স বারটা গ্রেটার দেন মিউটা এইদিকে চলে যাবে। মিউটা যদি আমরা রাখি, তাহলে মিউ যদি রাখি, এখানে তো আছে মাইনাস, তার মানে এই প্রথম দুটো টার্ম কনসিডার করো, মিউকে বামে নিয়ে চলে যাও, তাহলে মিউ পজিটিভ হয়ে গেল। মিউ লেস দ্যান ইকুয়াল এই যে এক্স বার, আর এই এটা মাইনাস আছে, রাইট সাইডে গেলে প্লাস হবে, তার মানে মিউ লেস দ্যান ইকুয়াল এক্স বার প্লাস দিস। আর এই দুটো টার্ম যদি আমরা কনসিডার করি, সেখান থেকে দেখতে পাবো যে মিউ গ্রেটার দ্যান ইকুয়াল কত এক্স বার মাইনাস দিস। মিউ এদিকে নিলে এক্স বার মাইনাস এটার থেকে বড়, আর এক্স বার প্লাস এই টার্মের থেকে ছোট। সুতরাং এটা রিঅ্যারেঞ্জ করে লিখলে আমরা এই যে এই ইকুয়েশনটা পাই, এইটার সময় আমরা পাইলাম 0.95। তার মানে আমার যে মডেল প্যারামিটার মিউ, সেটা এই লোয়ার লিমিট আর এই হলো আপার লিমিট, এই দুটো লিমিটের মধ্যে বিলংস করবে, তার প্রবাবিলিটি হলো 95%। তাহলে আমাদের 95% কনফিডেন্স ইন্টারভাল কত হলো, এক্স বার প্লাস মাইনাস 1.96 ইন্টু সিগমা বাই রুট এন। এবং আমরা লিখতে পারি যে প্রবাবিলিটি অফ মিউ বিলংস টু দিস ইন্টারভাল, এটা হলো 1 মাইনাস আলফা। তাহলে আমাদের জেড আলফা বাই 2 এটা কি আপার 100 ইন্টু আলফা বাই 2% প্রবাবিলিটি পয়েন্ট অফ স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন, ওই যে টেবিল থেকে আমরা যেটা নির্ণয় করলাম। তাহলে আমাদের এই প্রবলেম অনুযায়ী দেখো আমাদের কিন্তু কনস্ট্রাকশনটা হয়ে গেল। আমরা 100 ইন্টু 1 মাইনাস আলফা পার্সেন্ট কনফিডেন্স ইন্টারভাল ফর
মিউ নির্ণয় করলাম যখন আলফা হলো 5%। একইভাবে আরেকটা প্রবলেম দেখো, এখানে কিন্তু আমাদের স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনটা জানাটা খুবই জরুরি। স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন না জানলে আমরা কিন্তু এখানে প্রবলেমে পড়বো। একটা র্যান্ডম স্যাম্পল কোথা থেকে ড্র করা হয়েছে? নর্মাল পপুলেশন থেকে ড্র করা হয়েছে, যার মিন মিউ ভেরিয়েন্স সিগমা স্কয়ার, যেখানে মিউ কে বলা হচ্ছে কি নোন। আমাদের এখন 100 ইন্টু 1 মাইনাস আলফা পার্সেন্ট কনফিডেন্স ইন্টারভাল কার জন্য নির্ণয় করতে হবে? সিগমা স্কয়ারের জন্য আমাদের এই ইন্টারভালটা ফিট করতে হবে। তো তোমরা স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন যখন স্টাডি করেছো তখন দেখেছো এইটার ডিস্ট্রিবিউশন হলো কাই স্কয়ার উইথ n ডিগ্রিজ অফ ফ্রিডম। তাহলে আমরা কি বলতে পারি যে এই স্ট্যাটিস্টিকটা যেহেতু টু সাইডেড, একটা হলো কাই n স্কয়ার আলফা বাই 2 আর একটা হলো কাই n স্কয়ার 1 মাইনাস আলফা বাই 2। এখন এই দিকে আলফা বাই 2 লিখলো ডান দিকে, আর বাম দিকে লিখলো 1 মাইনাস আলফা বাই 2। এটার কারণ হলো আমাদের যে কাই স্কয়ার টেবিল, সেই কাই স্কয়ার টেবিলটা রাইট সাইড থেকে শুরু করেছে। এটা হলো 0 টু ইনফিনিটি, সাপোর্ট হলো কাই স্কয়ার ডিস্ট্রিবিউশনের 0 টু ইনফিনিটি। তা আমাদের যদি এক সাইড হয় আলফা বাই 2 রাইট সাইডে, তাহলে লেফট সাইডের যে পোরশন সেটি হবে 1 মাইনাস আলফা বাই 2, যেহেতু বামের দিক থেকে এটা শুরু হয়েছে। তো আমাদের প্রবাবিলিটি অফ এই যে লোয়ার লিমিট আর আপার লিমিটের মধ্যে এই টেস্ট স্ট্যাটিস্টিক্সটা বিলংস করবে, এটা হলো 1 মাইনাস আলফা। এখন এইটাকে তুমি রিঅ্যারেঞ্জ করে জাস্ট সিগমা স্কয়ার মাঝখানে রাখবা, যেহেতু আমাদের মডেল প্যারামিটার এখানে সিগমা স্কয়ার। আগে যেমন মিউ ছিল, মিউকে আমরা মাঝে রেখেছিলাম, এখানেও জাস্ট রিঅ্যারেঞ্জ করে সিগমা স্কয়ারটা মাঝে রাখবা। সিগমা স্কয়ার মাঝে রাখতে গিয়ে যে অ্যারেঞ্জমেন্ট আসবে আসুক, কোনো সমস্যা নাই। এটাই হলো আমার লোয়ার লিমিট আর এইটা হলো আপার লিমিট। তাহলে 100 ইন্টু 1 মাইনাস আলফা পার্সেন্ট কনফিডেন্স ইন্টারভাল ফর সিগমা স্কয়ার, সেটা কত হইলো? সেটা হলো এই হলো লোয়ার লিমিট আর এই হলো আপার লিমিট। এটা হলো 100 ইন্টু 1 মাইনাস আলফা পার্সেন্ট কনফিডেন্স ইন্টারভাল কার জন্য? সিগমা স্কয়ারের জন্য। আর একটা প্রবলেম দেখো, যে এখানে একটা র্যান্ডম স্যাম্পল ড্র করা হয়েছে নরমাল ডিস্ট্রিবিউশন থেকে। এখন আমাদের কনফিডেন্স ইন্টারভাল নির্ণয় করতে হবে কার জন্য? থিটার জন্য। আমাদের T1 অর্থাৎ লোয়ার লিমিট যেটি, সেটা কত হবে? হিসেব অনুযায়ী কি হবে? এই যে এখান থেকে হিসাব আমি দেখাই দিই। এই যে এক্স বার মাইনাস জেড আলফা বাই 2 ইন্টু সিগমা বাই রুট n। তাহলে আমাদের এইটা বের করতে হবে। এইটা বের হয়ে গেলে এক্স বার থেকে একবার বাদ দেবো আর এক্স বার থেকে একবার এক্স বারের সাথে যোগ করব। তাহলে এই প্রবলেমের ক্ষেত্রে আমাদের এক্স বার এইটা কোথা থেকে আসলো? 6 বাই রুট n। এখানে খেয়াল করো যে নরমাল ডিস্ট্রিবিউশন ফলো করে, মিন কত? থিটা। আর ভেরিয়েন্স কত? ভেরিয়েন্স হচ্ছে 9। সুতরাং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 3। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে এখানে 3। তাহলে জেড আলফা বাই 2 ইন্টু সিগমা বাই রুট n। তো সিগমা কত এখানে? সিগমা 3 বাই রুট n। আর এইখানে যে 6 লিখেছে 3, যদি এইখান থেকে 3 আসে সিগমা বাই রুট n, এইখানে সিগমা যদি 3 হয় তাহলে 2 কি? জেড আলফা বাই 2 এর মান হচ্ছে এই 2। তাহলে একইভাবে আমরা মাইনাস এবং প্লাসের জন্য এটা লিখলাম। এখন আমরা T1 আর T2 কি বলছি? T1 আর T2 হলো লোয়ার আর আপার লিমিট এই কনফিডেন্স ইন্টারভালের জন্য। তাহলে প্রবাবিলিটি অফ T1 লেস দ্যান থিটা লেস দ্যান T2, অর্থাৎ থিটা এই ইন্টারভালের মধ্যে বিলংস করবে, সেটা হলো 1 মাইনাস আলফা। T1 এর মানটা বসাই দাও, এই যে এখানে যেটা লিখেছো সেটা বসাই দাও, T2 এর মানটা বসাই দাও। বসাই দিলে আমরা যদি এইটাকে এখন রিঅ্যারেঞ্জ করে এক্স বার মাইনাস থিটা, অর্থাৎ এই যে এক্স বার আছে না, এই দুটো আমরা প্রথমে নেই, এক্স বার মাইনাস থিটা যদি নেই তাহলে এটা লেস দেন ইকুয়াল 6 বাই রুট n। আর এইখানে অ্যারেঞ্জ করলে দেখো আমরা এই ফর্মে লিখতে পারি। এই যে কি লিখবো? এক্স বার মাইনাস থিটা আসলো, আর এইটা রাইট সাইডে চলে গেল, তার মানে 6 বাই রুট n। তো রুট n কে যদি আবার বামে নিয়ে চলে আসি তখন নিচে চলে যাবে, এক্স বার মাইনাস থিটা বাই রুট n। এই যে এক্স বার মাইনাস থিটা বাই এই যে 3 বাই রুট n,
অর্থাৎ আমাদের এখানে ছিল কি 6 x বার মাইনাস 6/√10, আর এখানে থিটা। এই প্রথম দুটো কনসিডার করো, প্রথম দুটো কনসিডার করলে এক্স বার থিটাকে বামে নিয়ে চলে আসো, তাহলে এক্স বার মাইনাস থিটা, আর এটা মাইনাসে আছে, রাইট সাইডে চলে গেলে << 6/√10। তাহলে 6/√10 এর ভিতর থেকে আমরা 2 রাখছি, রেখে 3/√10 কে বামে নিয়ে চলে আসো। 3/√10 কে বামে নিয়ে চলে আসলে এক্স বার মাইনাস থিটা ডিভাইডেড বাই 3/√10 চলে আসে, আর তখন এটা লেস দ্যান ইকুয়াল হয় 2। একই অ্যারেঞ্জমেন্টে এখান থেকে তুমি গ্রেটার দ্যান ইকুয়াল 2 পাবা। সুতরাং এটাকে রিঅ্যারেঞ্জ করে লিখলে এই মাঝে এইটা পাবা, আর এই যে -2 থেকে এটা +2 হবে। তাহলে এই যে স্ট্যাটিস্টিক, এটা এগেইন স্ট্যান্ডার্ড নরমাল। স্ট্যান্ডার্ড নরমাল যদি পেয়ে যাও, তাহলে স্ট্যান্ডার্ড নরমাল -2 থেকে 2, এটা হচ্ছে 1 মাইনাস আলফা। সুতরাং 5 2 মাইনাস 5 - 2, এইখান থেকে আমরা ভ্যালুটা যদি নির্ণয় করি, ওই যে আগে যেটা পেয়েছিলাম 0.95 সামথিং পেয়েছিলাম, ওই ভ্যালুটা এখানে পাবো। অর্থাৎ ওই ভ্যালুটা আমরা কত পেয়েছিলাম, এই যে 0.954। এখানেও এখানেও এই ভ্যালুটা পাবো 0.954। তো 954 যদি আমরা পাই, সেখান থেকে এই যে 1 মাইনাস আলফা, সুতরাং আলফা কি বামে নিয়ে গেলাম, আলফা সমান 1 মাইনাস 0.954, তার মানে আমরা আলফার মানটা পাইলাম 0.045। তার মানে এই যে কনফিডেন্স ইন্টারভাল, এটা হলো 95% কনফিডেন্স ইন্টারভাল ফর থিটা। কথা কি বুঝে আসছে? জি স্যার, বুঝতে পেরেছি। তাহলে আজকে আমি এখানে রাখবো। আজকে আমরা যতটুকু স্টাডি করেছি, সেখানে মূল বক্তব্য ছিল এই যে পয়েন্ট এস্টিমেশনের ক্ষেত্রে আমাদের যে মডেল প্যারামিটার, সেই মডেল প্যারামিটারটা আমরা এস্টিমেট করেছি অন দ্য বেসিস অফ সিঙ্গেল ভ্যালু। কিন্তু আজকে আমাদের যে টপিক ইন্টারভাল এস্টিমেশন, সেই ইন্টারভাল এস্টিমেশনে এসে আমরা বলছি যে আমাদের যে স্যাম্পল থেকে যে এস্টিমেটটা পাচ্ছি, সেটা এক্স্যাক্টলি পপুলেশন প্যারামিটারের সমান হবে, তার প্রবাবিলিটি 0। তার মানে এক্স্যাক্টলি সেম কখনোই হবে না। তাহলে আমরা কোনো গ্যারান্টিও দিতে পারবো না যে আমাদের পয়েন্ট এস্টিমেটরটা মডেল প্যারামিটারের যে ভ্যালু, সেটার এক্স্যাক্টলি সেম হবে, এই ক্ষেত্রে কোনো গ্যারান্টি নাই। বাট আমরা যদি ইন্টারভাল এস্টিমেট নির্ণয় করি, যে মডেল প্যারামিটার থিটার এগেনস্টে থিটাকে এস্টিমেট করার জন্য সিঙ্গেল ভ্যালুর উপরে ভিত্তি না করে, অর্থাৎ পয়েন্ট এস্টিমেট নির্ধারণ না করে যদি ইন্টারভাল এস্টিমেট ফিট করি, অর্থাৎ একটা ইন্টারভাল সেট করি, একটা সেট করি যার একটা মিনিমাম থাকবে, একটা ম্যাক্সিমাম থাকবে, দেন ওই ইন্টারভালটা যত বড় হবে, আমরা তত বেশি গ্যারান্টি দিতে পারবো যে আমাদের মডেল প্যারামিটার, আননোন মডেল প্যারামিটার থিটা এই ইন্টারভালের মধ্যে বিলংস করবে। বাট ইন্টারভাল যদি বেশি বড় হয়ে যায়, তখন আবার আমাদের যে এস্টিমেটর, সেটা লেস প্রিসাইজ হয়ে যায়। তার মানে আমাদের এখানে খেয়াল রাখতে হবে যে ইন্টারভালের মধ্যে বিলংস করবে, আমরা গ্যারান্টি দেবো, আবার যেন ইন্টারভালটাও খুব বেশি বড় না হয়ে যায়। এই জন্য আমরা 5% লেভেল অফ সিগনিফিকেন্স ইন জেনারেল ইন্টারভাল এস্টিমেশন গুলো করে থাকি। আমরা তিনটা এক্সাম্পল আজকে দেখেছি, যে নর্মাল ডিস্ট্রিবিউশন থেকে প্রথমে আমরা মিন পপুলেশন মিন মিউ এর জন্য কনফিডেন্স ইন্টারভাল নির্ণয় করলাম যখন সিগমা স্কোয়ার নোন ছিল। একইভাবে আরেকটা প্রবলেমে আমরা মডেল প্যারামিটার সিগমা স্কোয়ারের জন্য কনফিডেন্স ইন্টারভাল নির্ণয় করলাম। আর আরেকটাতে আমরা কি করলাম, থার্ড এক্সাম্পলের ক্ষেত্রে আমাদের যে লেভেল অফ সিগনিফিকেন্স আলফা, এটি আমরা সেট করি নাই, ধরি নাই, না ধরে আমরা উল্টা আলফার মান কত সেটি নির্ণয় করলাম। তাহলে এই তিনটা প্রবলেম শিখলাম, আর আমরা যে বেসিক কনসেপ্ট সেটা একটু দেখলাম। তাহলে আগামী বৃহস্পতিবার ইনশাল্লাহ তোমাদের সাথে কথা হবে। আমাদের পয়েন্ট এস্টিমেশনের দুটো টেকনিক বাদ আছে, দুটো টেকনিক আমরা ওই দিন শেষ করব। আর ইন্টারভাল এস্টিমেশনের আর যে বাকি পার্টটুকু আছে, আমরা সেটুকু দেখবো ইনশাল্লাহ। এবং লেকচারটা আপডেট করে 1-2 দিন পরে আমি এই লেকচারটা তোমাদেরকে সাবমিট করবো। এটি লেকচারটি এখন সম্পূর্ণ আপডেট হয়নি, আমি একেবারে আপডেট করে তারপরে তোমাদের কাছে সাবমিট করবো ইনশাল্লাহ। তো আগামী বৃহস্পতিবার কথা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই স্যারের
স্যার